তেল সংগ্রহে বিভিন্ন জেলায় এখনো নাজেহাল গ্রাহকরা। জ্বালানি সংকটে হারভেস্টারে ধান কাটা নিয়ে বিপাকে নেত্রকোনা চাষিরা। ফাটনা ধান চোখের সামনে তো যাচ্ছে ভাই, নাই শ্রমিক নাই মেশিনের তেল ঘাটতিতে আমরা খুব কষ্ট করতাম। কাটার মতো কোনো ব্যবস্থা পাইতেছি না। গেছিলাম তেল আনার জন্য, আমরা তেলও পাইতেছি না। চট্টগ্রামে সুয়ারেজ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপায় নিহত 2 শ্রমিক। চিকিৎসা না পাওয়ার অভিযোগে মেডিকেলে ভাঙচুর, আটক 8। হবিগঞ্জে 172 একর জমিতে অনুমোদন ছাড়াই চা বাগান করেছে প্যারাগন গ্রুপ। এখন টিলা কেটে করা হচ্ছে পোল্ট্রি খামার। জনজীবনে বিরূপ প্রভাবের শঙ্কা। আমন্ত্রণ সংবাদ আদর্শে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জেলায় জেলায় ফিলিং স্টেশনগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র। জ্বালানি তেল সংগ্রহে এখনো অনেক জায়গায় ভোগান্তি কমেনি, আবার কোথাও কোথাও সরবরাহ বৃদ্ধিতে কিছুটা কমেছে গ্রাহকদের দুর্ভোগ। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরে তেল সংকটে আজও বন্ধ অনেক ফিলিং স্টেশন। তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের। রংপুর বিভাগের 8 জেলাতেও কাটেনি সংকট। মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের কম বেশি সংকট রয়েছেই। তবে রেশনিং পদ্ধতি বহাল থাকলেও আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামে তেলের সরবরাহ বৃদ্ধিতে গ্রাহকদের ভোগান্তি কমেছে। তবে বিভাগের ফেনী, লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলায় জ্বালানি তেল সংগ্রহে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনার পাম্পগুলোতে বেড়েছে সরবরাহ, কমেছে গ্রাহকদের ভোগান্তি। বিভাগের কুষ্টিয়া, সাতক্ষীরা সহ কয়েকটি জেলায় তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রয়েছে কিছু পাম্প। কালকে 5টা থেকে 8টা পর্যন্ত 3 ঘন্টা লাইনে ছিলাম। এই পাম্পের কাছাকাছি এসে পাম্প বন্ধ করে ফেলে 8টা বাজে। 300 টাকার তেল দেয় পাম্পও, এই কারণে আমরা এখন চলাফেরা খুবই কষ্ট। আমরা গরিব মানুষ, যদি পাম্পে যদি তেল না আছে আমরা চলবো কীভাবে? এখন আপনারা তো যদি আমরা মনে হয় যে আপনি 2 টিপের তেল যদি দিত, আমরা মনে হয় যে চলতে পারলাম না আর কি। নেত্রকোনার হাওরে উঠতি বড় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। আগাম বৃষ্টি আর জমিতে পানি জমে ক্ষতির আশঙ্কার সাথে যোগ হয়েছে জ্বালানি তেল ও কৃষি শ্রমিক সংকট। ফলে মৌসুমের শুরুতেই উঠতি বড় ধান নিয়ে অনিশ্চয়তায় হাওর অঞ্চলের চাষিরা। হাওরে এখন বোরো ধান কাটার মৌসুম, কিন্তু আগাম বৃষ্টি আর ডিজেল সংকটের জন্য পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়। বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে এরই মধ্যে নষ্ট হয়েছে ফসল। কৃষকরা বলছেন সরকারি হিসাবের চেয়েও ক্ষতির পরিমাণ অনেক বেশি। ফাটনা ধান চোখের সামনে তো যাচ্ছে ভাই, নাই শ্রমিক নাই মেশিনের তেল, যে কি কষ্ট হইতেছে জনগণ। আমরা শ্রমিকেরও খুব কষ্ট করতেছি। আমরা এই মেশিনে চলতেছে, এই মেশিনের তেল ঘাটতিতে আমরা খুব কষ্ট করতেছি জনগণ। ডুবে থাকা জমিতে কম্বাইন্ড হারভেস্টার নামানো যাচ্ছে না। বাধ্য হয়ে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে বেশি খরচে। এতে বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভ। দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান পাইকা লোকা পানির তলে যাইতেছে, আর এটা কাটার মতো কোনো ব্যবস্থা পাইতেছি না। গেছিলাম তেল আনার জন্য, আমরা তেলও পাইতেছি না। রেনাগ্রস্ত হয়ে আমরা গৃহস্থী করছি। ওখান তো নেতাইলো তুলাম, আমরা জীবনে বাঁচতেছে না। হন তাকে 500 টাকা লাগতো, এক কাটাকে 2000 টাকা লাগে, 1700 টাকা লাগে। জেলার হাওড়াঞ্চলে এবার 42,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে বোরো ধান। চলছে 7 শতাধিক হারভেস্টার। তবে জ্বালানি তেল সরবরাহের ঘাটতির কারণে ফসল কাটা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। ধান পানিতে বিছায় গেছে। হ্যাঁ, মনে যে আমরা আগে 1 কাটা ক্ষেত কাটতে পারছি, এখন 5% দাম আমরা কাটতে খুব পরিশ্রম হয়। 10 শতাংশ জায়গা 2000 টাকা আমরা কাটাইতে পারছি না, এরকম একটা ব্যাপারটা আমরা করছি। সব জায়গায় পানি, অনেক মানুষের লাগে আমরা জমি ফসল উড়াই পারছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বলছে জ্বালানির সংকট মেটাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসের মধ্যেই ধান কাটা শেষ করার প্রত্যাশা তাদের।
তেলের সংকটের ব্যাপারে ইতিমধ্যে আমি ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, টিএনও সাহেবদের কথা হয়েছে, আর আমি নিজে ফিজিক্যালি দেখতে আসছি যে কি সমস্যা, এবং মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলে এসেছি। এখন এটাকে সংকটটা কিভাবে আসে, কাজ তো এখন জাস্ট শুরু হবে কাটাটা, এর মধ্যে ইনশাল্লাহ তারা ব্যবস্থা নিব। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে জ্বালানি তেলের সংকটটা আমরা নিরসন করছি। আশা করি আমাদের ধান কাটা এবং ধান উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না। দুর্দশা কাটাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার সুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন রাকিব ও তুষার। ফায়ার সার্ভিসের প্রত্যক্ষদর্শীরা জানায়, চীনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ এক্সেস রোড সহ নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার সুয়ারেজ পাইপলাইন খনন করছে। গতরাতে খননের সময় একটি স্থানে 4 শ্রমিক গর্তে পড়ে মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও স্থানীয়রা 1 ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চিকিৎসা না পাওয়ার অভিযোগে উত্তেজিত শ্রমিকরা মেডিকেলের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 8 জনকে আটকও করে পুলিশ। ডিপ করছিল অনেক, প্রায় আপনার 5 মিনিটের মতন ডিপ করছে। তো 5 মিনিট আপনার 15 ফিট মতন ডিপ, তো শোরিং করা হয় না গতকালকে, এই জন্য 2 সাইড দিয়ে মাটি ভেঙে পড়ছে। এই বালু চাপার পরে আমরা নিয়ে এসে উদ্ধার করি, আমি নিজে আনছি ওদেরকে। আর ফুলাবেন 30 জন ফুলাবেন, আমি খাওয়া দাওয়া করে কন্ট্রোল রাখছি। আহত 4 জন, 2 জন মারা গেছে, আর 2 জন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু মারা গেছে, যেভাবে হোক মারা গেছে, এখন এখানে তো আমরা প্রভাব খাটিয়েও কিছু করতে পারবো না। আমরা এটা সুস্থ সমাধান চাই। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও 1 শিশু মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি বাড়ছেই। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 28 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 8 জনকে। চিকিৎসাধীন রয়েছে 145 জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন 26 জন সহ চিকিৎসা নিচ্ছেন 74 জন। গত 24 ঘন্টায় পাবনা সদর হাসপাতালে আরও 23 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 62 জন রোগী। বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে আজ 4র্থ দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেশজুড়ে হামের টিকা দেয়া হচ্ছে। আমরা একটু বরিশালের খবর জানতে চাই সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো, সেখানে কি অবস্থা দেখছেন আপনি? বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী আসছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 24 জন রোগী ভর্তি হয়েছেন এবং সবগুলো রোগী আসলে গুরুতর, কারো শ্বাসকষ্ট রয়েছে, পাতলা পায়খানা, জ্বর কমছে না। এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হাম রোগীদের জন্য, সেখানে 124 জন রোগী ভর্তি আছেন এবং বেশিরভাগ রোগীরই কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে নেবুলেশন দিতে হচ্ছে, কাউকে অক্সিজেন দিতে হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে লক্ষণ দেখার পরপরই যদি এসব শিশুদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হতো বা তাদের খেয়াল রাখা হতো, সেক্ষেত্রে আসলে গুরুতর হতো না। এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে তারা হামের যে প্রাদুর্ভাব এটি কমিয়ে আনার জন্য, সংক্রমণ কমিয়ে আনার জন্য তাদের সারা বরিশাল ব্যাপী কিন্তু তাদের টিকাদান কর্মসূচি চলছে এবং এই টিকাদান কর্মসূচি সফল হলে সেক্ষেত্রে এই যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিছুটা কমে আসবে। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু কমছে না। প্রতিদিনই যারা এখানে চিকিৎসা নিচ্ছেন 100 থেকে 125 থেকে 130 জন রোগী এখানে প্রতিদিনই ভর্তি ছিল এবং সর্বোচ্চ 150 জন রোগীও কিন্তু এখানে চিকিৎসা নিয়েছেন। এবং চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যদি রোগী গুরুতর হয় সেক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য বা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বা জেলা হাসপাতালগুলো যে রয়েছে সেখানে ভর্তি করার জন্য স্থানীয়ভাবে, অর্থাৎ যারা অভিভাবক রয়েছে অনেকেই অসচেতন রয়েছে, তারা শিশুর লক্ষণ দেখার পরেও তারা প্রথমে বিভিন্ন ফার্মেসি থেকে ঔষধ কিনে খাচ্ছেন এবং এই ঔষধ কিনে খাওয়ার ফলে কিন্তু যে রোগীদের শারীরিক অবস্থা সেটি গুরুতর হচ্ছে। সেই ডাক্তাররা বারবার পরামর্শ দিয়েছেন রোগীর অবস্থা গুরুতর হলে সরাসরি শেরেবাংলা মেডিকেল কলেজ বা জেলা হাসপাতালে ভর্তি করা। অনেক ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য।
হবিগঞ্জে অনুমোদন ছাড়াই 172 একর জমির ওপর গড়ে উঠেছে ববান চা বাগান। আর সবুজে ঘেরা সেই চা বাগানের ভেতরে এবার নির্মাণ করা হচ্ছে অনুমোদনহীন পোল্ট্রি খামার। অভিযোগ উঠেছে সরকারি টিলা কেটে সমতল করে এগোচ্ছে নির্মাণ কাজ। এতে পরিবেশ ও স্থানীয় জনজীবনের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও প্রকল্পটি বৈধ জমিতে হচ্ছে বলে দাবি করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সবুজের সমারোহে যেন দগদগে ক্ষত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার এই চা বাগানটি অনুমোদনহীন। এর ভেতর আবার অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছে পোল্ট্রি খামার। সরকারের অনুমোদন না নিয়েই 172 একর জমি জুড়ে ববান চা বাগানটি গড়ে তোলে প্যারাগন গ্রুপ। তাদেরই মালিকানাধীন প্যারাগন এগ্রো লিমিটেড সেখানে নির্মাণ করছে পোল্ট্রি খামার। স্থানীয়দের অভিযোগ, সরকারি টিলা কেটে সমতল করে এই খামার গড়ে তোলা হচ্ছে। তাদের দাবি, এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হবে, তেমনি হুমকির মুখে পড়বে কৃষি জমি ও জনজীবন। এরই মধ্যে পাহাড় কেটে নির্মাণ কাজ বন্ধের দাবিতে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। চা বাগানের পরিবেশ নষ্ট করে এই যে ঢুকছেন অসংখ্য চা গাছ, সেইটি যেটা ছায়া গাছ বলে, এই সমস্ত গাছ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, সরকারি ডিসির খতিয়ানের জায়গা, এই যে লাল মাটি আপনারা দেখতেছেন চতুর্দিকে লাল মাটি, এগুলা ধ্বংস করে এখানে পোল্ট্রি হ্যাচারি করা হচ্ছে। দুই দিকে দুইটি টিলার মধ্যস্থলে তারা 1/7 দিয়ে মাটি কাটিয়া এখানে কিন্তু সমতল করছে কৃষি জমিকে। কিন্তু এই কৃষি জমিগুলো কিন্তু ডিসির খতিয়ানের জায়গা। এখানে একটা খাল আছে, ওই খালের মাধ্যমে ওইখানে যে আবর্জনাটা আপনাদের বড়চড়া নদীতে পড়বে, ওই বড়চড়া নদীর সেচের মাধ্যমে এখানে হাজার হাজার জায়গা চাষাবাদ করা হয়। তো এখানে আমরা জানি পানিটা দূষিত হয়ে যাবে, মানুষের চাষাবাদ করতে পারতে না। পরিবেশ রক্ষায় স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দিলেন ইউপি সদস্য। তবে সরেজমিন পরিদর্শন ছাড়া ট্রেড লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্রের অনাপত্তি দেওয়ার কথা স্বীকার করলেন ইউপি চেয়ারম্যান। এই প্রতিষ্ঠান যদি এখানে স্থাপন করা হয়, তাইলে অত্র এলাকাবাসীর যদি ক্ষতি হয়, তাইলে আমাদের সবাই মিলে আলোচনা সাপেক্ষে বাগান কর্তৃপক্ষ অথবা পোল্ট্রি খামারি যে কর্তৃপক্ষ আছে, ওই কর্তৃপক্ষের সাথে আমরা সবাই বৈশা একটা সলিউশনে যাওয়া দরকার। আমরা তো জনগণের বিরোধিতা না। যদি ক্ষতি না হয়, আইনানুগ প্রক্রিয়ায় যদি এটা পরিবেশ বান্ধব একটা বিষয় হয়, তাহলে শিল্প কারখানা প্রতিস্থাপনে যেমন বাংলাদেশ সরকারের কি আছে, জনগণেরও 2টা চাহিদা আছে। এটা পাহাড়ের ভিতরে, তো আমি সরজমিন যাই নাই, সরজমিন যাইলে দেখি পরিবেশ অধিদপ্তর তো এখানে সরজমিন এসে তদন্ত করবে, তো তদন্ত কইরা তো তখন আপত্তি আসলে পরে তো করতে পারবে না। আমিও তো থাকবো, আমিও তো বাধা দেবো। এই বিষয়ে কথা বলতে সেই পোল্ট্রি খামারে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। মোবাইলে প্যারাগনের মহাব্যবস্থাপক স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, গ্রুপের কেনা নিজস্ব জমিতে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে এবং পরিবেশসম্মতভাবেই বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে জমির লিজ পেয়েছেন বলে দাবি করেন তিনি। আমরা এখানে মানে প্যারাগনের কর্মকর্তারা কেউ নাই, আমরা সিকিউরিটি 6 জন আছি আর একজন বাবুসি, এটাই আর কি। চা বাগান করো সেটা হলো গভর্নমেন্টের লিজ, আপনার লিজকৃত, সেটা হলো আলাদা জিনিস। আর যেখানে আমি পোল্ট্রি ফার্মটা করছি, যে শেডটা করছি, সেটা হলো আমার নিজস্ব কাগজের জমি। এখানে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার কোনো রকম আপনার লক্ষণ নাই, কোনো রকম আপনার ব্যবস্থা নাই। আমাদের লিজ মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়েছে, বাকি যে প্রক্রিয়া দিন কাজের জন্য আমাদেরকে ঋণ করছে, কাজ না পাইয়া যে তারা এলাকাবাসীকে খেপাচ্ছে, এগুলি তাদের ফাঁস হয়ে যাবে। এদিকে প্রায় 22.5 একর সরকারি টিলা অবৈধভাবে কাটার অভিযোগে ববান টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ভূমি অফিস। যদিও ভূমি কর্মকর্তা বলেন, যেটুকু জমি নিয়ে মামলা হয়েছে তা সরকারি, বাকিটুকু মালিকানাধীন। তবে নিশ্চিত হতে মাপঝোঁক প্রয়োজন। ভিন্ন থাকে মামলার ভূমিটা সরকারি ভূমি আর পোল্ট্রির ভূমিটা এই মালিকানা ভূমি, তবে এটা সার্ভে করা প্রয়োজন। উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটির কোনো অনুমোদন নেই। এমনকি চা বাগানের জন্য এখন পর্যন্ত প্যারাগন বা ববান টি এস্টেটকে কোনো জমি লিজ দেয়নি সরকার। ইউএনও বলেন, এরই মধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জমি উদ্ধারের বিষয়টিও প্রশাসনিকভাবে আলোচনায় রয়েছে। তাদের কোনো অনুমোদন নাই এবং তারা জেলা প্রশাসক বরাবরে তারা আমার কাছে এসেছিল
আমি তাদেরকে পরিবেশের ছাড়পত্র নেওয়ার জন্য বলেছি। এলাকাবাসীরও একটা দাবি হচ্ছে যেন এখানে পোলট্রি ফার্ম না হয়, এবং এর প্রেক্ষিতে আমি নিজে সরজমিন জায়গাটি পরিদর্শন করেছি এবং ওখানকার যারা ম্যানেজমেন্টের অথরিটি ছিলেন আমি ওনাদেরকে বলে এসেছি যেন কাজ যতটুকু হচ্ছে ততটুকু থাকবে, এবং এর পরবর্তীতে যেন ওনারা পারমিশন না নিয়ে কোনো কাজ না করেন। প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের অনুমোদনহীন নির্মাণকে ঘিরে বাড়ছে বিতর্ক। জনমনে প্রশ্ন, অনুমোদন ছাড়া কিভাবে গড়ে উঠছে এ ধরনের প্রকল্প? কিভাবে এতদিন ধরে চলছে চা বাগানের মতো প্রতিষ্ঠান? প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, সচিবালয়ে বাস ভাড়া বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছি। সিএনজি চালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসেনি। বলুন না, এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে প্রশ্ন না করার শ্রেয়। আজকেই জারি করে রাজধানীতে যে 10 টাকা নির্গত ভাড়া, আমরা রাজধানীর কথাই বলি, সেখানে কত কিলোমিটার পর্যন্ত এই ভাড়াটা নির্ধারণ হতো? না, সেটা তো নির্ধারণ করা আছে 10 কিলোমিটার। কত কিলোমিটার না, আপনার কিলোমিটার বলতে হচ্ছে 2 টাকা 53 পয়সা নির্ধারিত হলো। এখন যদি 3 কিলোমিটার যায়, দেখা গেল যে 10 টাকা কম, সর্বনিম্ন 10 টাকা 10 টাকা দিতেই হবে। আর যদি 5 কিলোমিটার যায়, তখন এই 2 টাকা 53 পয়সা হারে যতটুকু হয় ততটুকু ভাড়া হবে। 12 টাকা বা 15 টাকা যেটাই হওয়ার কথা। মানে কিলোমিটার হিসাবে যদি আপনি কাউন্ট করেন, 2 কিলোমিটার গেলে এখানে ভাড়া হবে কত, আমি আপনাকে বলি 5 টাকা 6 পয়সা 2 কিলোমিটার গেলে। কিন্তু সেটা 5 টাকা 6 পয়সা নির্ধারিত হবে না, 8 টাকা 10 টাকা নির্ধারণ হওয়ার সর্বনিম্ন ভাড়া অনুসরণ করবে। আমি যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলছি, আপনারা যোগাযোগের মধ্যে থাকেন। না, রেলের ভাড়ার ব্যাপার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত সেটাকে বিবেচনায় নিচ্ছি না। দর্শক, এ ছিল সংবাদ আদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।